দেশে প্রতিদিন গড়ে ১৫ জন খুন হচ্ছেন, এই হিসেব পুলিশ সদর দপ্তরের। এসব খুনের বেশিরভাগই হচ্ছে পারিবারিক ও সামাজিক কারণে। পিতৃহত্যা, সন্তান, মাতার ঘাতক সন্তান, রাস্তা বা ডোবা থেকে উদ্ধার হওয়া তরুণ তরুণীর লাশ। রাজনৈতিক হত্যাকাণ্ড কমেছে, এটা যেমন আশার কথা, তেমনি উদ্বেগের বিষয় বিভিন্ন সামাজিক অপরাধ বা অস্থিরতাজনিত হত্যাকাণ্ড। টিভি উপস্থাপক ফারুকী হত্যা, মগবাজারের বাসায় ঢুকে গুলি করে হত্যা, কেরানীগঞ্জে একই পরিবারের ৪ জনকে হত্যা, এমন উদাহরণ অনেক। মাদকাসক্তি, দাম্পত্য কলহ, সম্পত্তিজনিত লোভ, সর্বোপরি নৈতিক অবক্ষয়ের কারণেই ঘটছে এসব হত্যাকাণ্ড। যৌথ পরিবার প্রায় নেই সেই শেকড় ছোঁয়া পারিবারিক বন্ধন। পরিবর্তন এসেছে আবেগ ও মূল্যবোধে। প্রতিদিনই গণমাধ্যমে আসছে নৃশংস বিভিন্ন ঘটনার সংবাদ। আজও পিরোজপুরে 2 ভাইয়ের গোড়ালি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বিয়ের প্রস্তাবে রাজি না হয় মির্জাপুরকে 4 জনকে পুড়িয়ে মারায় কি এ প্রশ্ন জাগে না, আমরা কোন সামাজিক বলয়ে বাস করছি? নগরায়ন, প্রযুক্তিগত পরিবর্তন, সামাজিক বন্ধনে অসঙ্গতি ও পরিবার ও সমাজে ভঙ্গুর নিয়ন্ত্রণ কাঠামো, ভোগবাদী সংস্কৃতির বিকাশ, এসব কারণেও বাড়ছে এমন ঘটনা, মন্তব্য সমাজবিজ্ঞানীদের। শুধু দর্শক, স্বাগত RSM 24 ঘন্টায়। আমাদের আজকের আলোচনার বিষয় সামাজিক অবক্ষয়, বাড়ছে হত্যাকাণ্ড। সাথে আছে আমি জাকারিয়া কাজল। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন 3 জন বিশিষ্ট অতিথি, পরিচয় করে দিচ্ছি তাদের সাথে। আছেন গবেষক সাংবাদিক আফসান চৌধুরী, আছেন সাবেক তথ্য কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাদেকা হালিম, আছেন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক এবং মানবাধিকার কর্মী নূর খান। আপনাদের সবাইকে স্বাগত। আমি যেটা দিয়ে শুরু করছিলাম, আমরা সবাই জানি আজকের বিষয়। আমি আফসান চৌধুরী আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে কথা সমাজবিজ্ঞানীরা বলেছেন এবং সাদেকা হালিম এখানে রয়েছেন, উনিও আরও ভালোভাবে বলতে পারবেন যে আমাদের একটা অবক্ষয়ী সমাজ চলছে। যে কোনো সমাজের অস্থিরতা বাড়ে 2টা কারণে। এক হচ্ছে যে সমাজটা বিচ্ছিন্ন হয়ে পড়ে যখন রাষ্ট্র থেকে, আর দ্বিতীয়ত হয় যখন রাষ্ট্রীয় যে রাজনৈতিক কাঠামো আছে সেটা দুর্বল হয়ে পড়ে। এই কাঠামোহীন, যেহেতু আমি ইউনিভার্সিটিতে কাঠামো পড়াই, এটা দুর্বলটা এতটা কেন হয়েছে বোঝা যাচ্ছে না। তবে আপনি যদি আমরা কয়েকশো মানুষের উপরে জরিপ করে দেখেছি যে আমাদের যেহেতু জনসংখ্যা অনেক, সেজন্য আমাদের 20টা 30টা যখন এরকম ঘটনা ঘটে আমরা এগুলোকে খুব বড় কিছু মনে করছি, কিন্তু বস্তুতপক্ষে এই ধরনের সংকট এখন বিশ্বব্যাপী। এবং এই সমাজে তারাই টিকে থাকতে পারবে যাদের নিজেদের আলাদা শক্তি আছে এই সমাজে, নিজেদের এই এত অস্থিরতার মধ্যেও টিকে থাকা। আমার মনে হয় না বাংলাদেশে এটা এত, যাদের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে তারা সবল সংস্কৃতির মানুষ। অন্য যে বিষয়টা হচ্ছে গবেষণায় যেটা আসছে সেটা হলো যে সমাজের মধ্যে কিন্তু বিভাজনটা অনেক বেশি হয়ে গেছে, এটা ধীরে ধীরে বাড়ছেও কিন্তু প্রচণ্ডভাবে। আমি যখন আমি বিদেশে ছিলাম বেশ কয়েক বছর, আমি সমাজের মধ্যে কিন্তু যাওয়ার সময় আমার মনে হয়নি যে এতগুলো বিভাজন হয়ে গেছে, এতগুলো। কিন্তু ফেরত এসে দেখছি আমি, বিশেষ করে আপনি যাদের কথা বলছেন। সেই অনুপস্থিতিটা কতদিনের আপনার? আমার 2007 থেকে এই 2014 ধরেন 7 বছর, 5-7 বছরের মধ্যে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই বিশেষ করে যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও জড়িত, যে এই অস্থিরতা কিন্তু নতুন সমাজকে অনেক খেয়েছে। অন্য যেটা হয়েছে যে আমাদের দেশে অর্থ কিন্তু অনেক বেড়েছে, আমরা এটা স্বীকার করতে চাইছি না। একটা সীমাবদ্ধ শ্রেণীতে অর্থটা বেড়েছে। যে অর্থ বেড়েছে সেটা কেবলমাত্র যে বড় লোকরা অনেক বড় লোক হচ্ছে তা না, এই রেমিটেন্সের কারণে কিন্তু অনেকগুলো অন্য শ্রেণী তৈরি হয়েছে। সেই শ্রেণীগুলোতে কিন্তু অস্থিরতা অনেক প্রবল হয়েছে। গ্রামে কিন্তু এখন আগের চেয়ে যে কোনো সময়ের চেয়ে বেশি পয়সা, এবং পয়সা যদি থাকে, যদি সেখানে স্থিরতা না থাকে, এই ধরনের অবক্ষয়ী ঘটনা ঘটতে বাধ্য। জি, আমি আসবো আবার আপনার কাছে যেতে চাচ্ছি সাদেকা হালিম, সমাজবিজ্ঞানী। আপনারা এই বিষয়গুলি নিশ্চয়ই খুব ক্লোজলি অবজার্ভ করেন, কি হচ্ছে না হচ্ছে সমাজে। ধন্যবাদ আপনাকে। আমি একটু এভাবে বলতে চাই যে আসলে যে অপরাধগুলো ঘটছে সেখানে আপনার 2টি বিষয় আছে। একটা হচ্ছে যে আমরা অনেক সময় বলে থাকি সমাজবিজ্ঞানে যে একটা জৈবিক দিক আছে অপরাধ ঘটার পিছনে, আবার মনস্তাত্ত্বিক একটা দিক আছে। তো জৈবিক দিকটা হচ্ছে যে আমরা অনেক সময় টেস্ট করে দেখা হয়, যে আপনি জানেন যে উন্নত বিশ্বে টেস্ট করার পদ্ধতিগুলো আছে, যে রক্তের মাধ্যমে দেখা হয় যে সেই মানুষটির মধ্যে কোনো প্রবণতা আছে কিনা অপরাধ করার। তো সেটা আমাদের বাংলাদেশে সেই ধরনের পদ্ধতি আসেনি। কিন্তু সামাজিক দিকটা যদি আমরা দেখতে চাই, বা মনস্তাত্ত্বিক যে বিষয়টি, যেটা আফসান
যে বললেন যে আসলে আমাদের যে অস্থিরতাটা বেড়েছে সেটা হচ্ছে যে আমরা আসলে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের সমাজটা পরিবর্তিত হচ্ছে, কারণ আমরা একটা মুক্তবাজার অর্থনীতির মধ্যে ঢুকে গেছি, আমরা একটা বিশ্বায়নের মধ্যে আছি। পারিবারিক এবং বন্ধনগুলো হ্যাঁ, আমাদের দেখেন যে যেটা উনি বলেছেন যে পারিবারিক বন্ধন তো অবশ্যই শিথিল হয়ে আসছে, এখন একক পরিবারের সংখ্যা বেশি। যদিও দেখা যাচ্ছে যে দাদা দাদি হয়তো একই ফ্ল্যাটে বসবাস করছে, কিন্তু বাবা মা তার সন্তানকে নিয়ে আরেকটি ফ্ল্যাটে আছে, বা দেখা সাক্ষাৎ কম হচ্ছে, সবাই চাকরি কর্ম ব্যস্ততা আছে। আর একটা জিনিস হচ্ছে যে বৈষম্য, যেটা নারী পুরুষের, সেই বৈষম্যটা আমরা শিথিল করার চেষ্টা করছি, আমরা কমিয়ে আনার চেষ্টা করছি। কিন্তু আমাদের এটা স্বীকার করতে হবে যে বাংলাদেশের মোট জনসংখ্যার 50%ই হচ্ছে নারী, এবং এই নারীর মধ্যে কিন্তু আপনার প্রায় 70% নারী কিন্তু আপনার লেবার ফোর্স পার্টিসিপেশনে আছে। এবং এটা যদিও পিরামিড করি আমি, তাহলে দেখবো যে নিচের দিকে বেশি। আপনি ভারতের সাথে তুলনা করি, আমাদের দেশের নারীরা কিন্তু বেশি আপনার মানে বাইরে দৃশ্যমান কাজে, এবং ভারতের যে একটা শ্রমিক যে নিম্ন মজুরি পায় তার থেকে কিন্তু আমাদের দেশে একটি নারী যে ইট ভাঙে তার চেয়ে একটু বেশি পাচ্ছে। নারীরা কিন্তু দৃশ্যমান হচ্ছে। আপনি শুরুতে একটা ডেটা দিয়েছেন যে গড়ে 15 জন, এটা মনে হয় সপ্তাহে না 15 জন। এটার মধ্যে আমি জানি না যে আসলে এটা যেটা জেন্ডার সেগ্রিগেটেড করা হয়েছে কিনা, যে কতজন নারী গড়ে মারা যাচ্ছেন এবং কতজন শিশু এবং পুরুষ। হয়তো বা দেখা যাবে যে পুরুষই বেশি মারা যাচ্ছে, তারপরে নারী, তারপরে শিশু। কিন্তু এই যে নারীদের উপর আক্রমণ করাটা অনেক সোজা হয়ে দাঁড়াচ্ছে, কেননা তাদের হয়ে দাঁড়িয়ে তাদের এই যে ক্ষমতার কাঠামোর সাথে সম্পৃক্ততাটা নারীদের একটু বলা হচ্ছে যে দেশে নারীর ক্ষমতা, হ্যাঁ নারীর ক্ষমতা অবশ্যই আমরা এটা বলতেই পারি যে প্রধানমন্ত্রী এবং স্পিকার, দুজন বিরোধী দলের নেত্রী, সব সেটাতে ইস্যু না। কথাটা হচ্ছে যে কাঠামোটা কেমন, আমার রাষ্ট্রের কাঠামোটা কেমন, সেই রাষ্ট্রের কাঠামোটা কিন্তু প্রতিফলিত হচ্ছে আমার সমাজটাকে গঠন করছে, পরিবারটার উপর সেটা প্রভাব রাখছে। ফলে এই যে অপরাধগুলো ঘটে যাচ্ছে, এবং এখন গণমাধ্যম অনেক বেশি আমরা দেখি দৃশ্যমান, জানছি আগে যে ঘটেনি তা কিন্তু নয়, কিন্তু এখন আপনি দেখবেন যে সহিংসতার রূপটা ভিন্ন হয়ে গেছে। এখন আগে কিন্তু অ্যাসিড দিয়ে বেশি মানে মুখ ঝলসে দেওয়া হতো, কিন্তু রিসেন্টলি ঈদের পরপরই আমরা দেখেছি যে অ্যাসিড দিয়ে 3টি মেয়ে সহ একটি মাকে মেরে ফেলা হয়েছে বিয়ের জন্য। না, সেটা তো আগেও ছিল, সেটা অনেকগুলো কারণ ছিল, শুধু যে বিয়ে ব্যর্থতা, প্রেমে আবেদন করে ব্যর্থতা নয়। এখন কিন্তু আপনার ভূমি সংক্রান্ত সবচেয়ে বেশি, আমি নিজের গবেষণায় দেখেছি যে আমি যখন তথ্য কমিশনার ছিলাম, আমি দেখেছি যে ভূমি সংক্রান্ত যে ডিসপিউটগুলো হচ্ছে সেখানে সবচেয়ে বেশি নারীদেরকে আক্রমণ করা হয়। কারণ একটি পরিবারে নারীকে আক্রমণ করলে সেই পরিবারটা কিন্তু সেখান থেকে সরে যাচ্ছে, তার ভূমিটা দখল করা তখন সোজা হয়ে দাঁড়াচ্ছে। আপনি চিংড়ি মাছের ঘেরে যান, ওইসব এলাকায় যান, সাতক্ষীরা বেল্টে, দেখবেন যে ওখানে কিন্তু আগে নারীকে আক্রমণ করা হচ্ছে সেই পরিবারটাকে ওখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, এবং একইভাবে আদিবাসীদের ক্ষেত্রে সেটা আমরা লক্ষ্য করছি। তো এই সহিংসতার ধরনগুলো আসলে বদলে যাচ্ছে, এবং এটা সমাজটা আসলে পরিবর্তনের দিকে এখন। নূর খান, আপনার কাছে প্রারম্ভিক আলোচনাটা শেষ করতে চাই। আমি তো আসলে আমার কাজের গণ্ডিটা একটা মানবাধিকার সংগঠনের মধ্যে, এবং আমরা প্রতিনিয়ত যে জিনিসগুলো দেখছি আমি সেটাই শুরু করতে চাই। একটা হচ্ছে সমাজে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, এবং এটি এসছে রাজনৈতিক অস্থিরতার জায়গা থেকে, এবং নীতিহীন রাজনৈতিক যে একটা অবস্থা চলছে, যে একটা দৃশ্যমান আমরা দেখছি যে আদর্শের একটা সংকট চলছে রাজনীতিতে, সেই জায়গা। আর একটা হচ্ছে সমাজে, পরিবারে বন্ধন কিন্তু ক্রমান্বয়ে ঢিলে হয়ে যাচ্ছে। আগে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, একটা পাড়ায় মহল্লায় কারো সন্তান যখন বেড়ে উঠছে, অন্যরাও কিন্তু একটা নজরদারির মধ্যে রেখেছে, ভালো মন্দ খোঁজখবর রেখেছে। এখন তো সেই সুযোগ নেই। এমনকি পরিবার, যৌথ পরিবার, আমার সন্তানকে আপনি নজরদারি করতে গেলে মাই সান উইল রিঅ্যাক্ট টু সাম এক্সটেন্ট, আই উইল রিঅ্যাক্ট, হু আর ইউ টু খোঁজখবর রাখা যে করছে। এখন যে অবস্থাটা, পরিবারের চাচা বলেন, ফুফু বলেন, খালা বলেন, মামা বলেন, আমরা কিন্তু এগুলির থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। ক্রমান্বয়ে আমরা একক জায়গায় চলে আসতেছি। বাবা মা, ভাই বোনের ভিতর আবার মানে দেখা যাচ্ছে যে একেবারেই বয়সের একটা ব্যবধান থাকছে। ফলে এইখানে কিন্তু একে অপরের সমস্যার কিন্তু তথ্য বিনিময় খুব কম হচ্ছে। আরেকটা হচ্ছে শিক্ষার বিভিন্ন মাধ্যম হয়ে গেছে, ইংরেজি মাধ্যমে শিক্ষা, বাংলা মাধ্যমে শিক্ষা, তারপরে ধর্মীয় শিক্ষা, মাধ্যমে শিক্ষা, এই যে বিষয়গুলো, এই সমস্ত কিছুর কারণে এবং
পরিবারগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। আমরা যখন ধরেন 80-র দশকে আমরা মানবাধিকার মানে এই আইন ও সালিশ কেন্দ্রে কাজ করেছি, তখন যে সমস্যাগুলো দেখতাম পরিবারের মধ্যে, সমস্যার ধরনগুলি ধরনগুলো পাল্টে যাচ্ছে এবং ক্রমান্বয়ে সহিংসতার আশ্রয় নিচ্ছে। পাল্টে যাচ্ছে কি নেতিবাচক অর্থে, মানে নেতিবাচক অর্থে। আপনার আগে মারধরের যে প্রবণতাটা ছিল তার চেয়ে মাত্রা বেড়ে গেছে। আগে যে অভিযোগগুলো পেতাম, এখন অনেক নতুন নতুন কৌশলী অভিযোগ পাচ্ছি। মানে যেমন গত কয়েকদিন আগে আপনি অবাক হয়ে যাবেন, এই ঢাকার ডেমরায় সম্ভবত এক মা তার সন্তানকে পানির সৎ মা তার এবং সন্তানকে ভদ্রমহিলা স্বীকারও করেছেন, পানির ভিতর চেপে তারা মেরে ফেললো। আপনার আপা যেটা বললেন টাঙ্গাইলের ঘটনাটা, ঈদের ওই সময়টাতে সাথে সাথেই তার বাবা বাইরে ছিল। এখন পর্যন্ত যেটুকু জানা গেছে যে একটা ভালোবাসার আবেদন নিবেদন মানে বা জোর করে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান নিয়ে করা। সেই জায়গা প্রত্যাখ্যান করার কারণে সেই বাড়িতে আগুন দিল এবং 3টি মানুষ, 3-4 সম্ভবত, 3 মেয়ে মা, 4 জন নৃশংসভাবে তারা মারা আপনি কেরানীগঞ্জে যেটা হলো একদল ডাকাতি করলো ভাগের টাকার জন্য, দুই নিজেরা বাচ্চা নিজেরা, সহ হ্যাঁ, একদম বউ বাচ্চা সে 3 জন। মানে নৃশংসতাটা তারপর বাড়ছে। ফারুকির ব্যাপারটা দেখেন, মানে ধরনগুলো কিন্তু হত্যাগুলো হচ্ছে, ধরনগুলো কিন্তু বিভিন্ন রকমের। এইটা গেল একরকম। আর একটি হচ্ছে পাশাপাশি ধরেন আইন বহির্ভূত অনেক হত্যাকাণ্ড কিন্তু ঘটছে। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে রাষ্ট্র যদি তার শৃঙ্খলা লুজ করে ফেলে, রাষ্ট্রের যদি নিয়ন্ত্রণ কোথাও শৈথল্যতা দেখা দেয়, তখন কিন্তু সর্বাঙ্গে ওটা একটা আরেকটা ক্যানভাসে, সেটা আমরা আসবো। আমি ওই একটু জায়গাটায় বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ RSRM 24 ঘন্টা অনুষ্ঠানে। আলোচনা করছি সামাজিক অবক্ষয় বাড়ছে, হত্যাকাণ্ড, এই বিষয়টি নিয়ে। আমি আফসান চৌধুরী আপনার কাছে আসবো, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। আমরা যদি কেস স্টাডিগুলি দেখি, যেটা মির্জাপুরের ঘটনাটা সবার মধ্যে এসছে, ডক্টর সাদেকা হালিম অ্যাসিডের কথা বললেন। আমরা কিন্তু একটা জিনিস দেখেছি, আইনের কড়াকড়ির কারণে হোক বা জনমত সৃষ্টির কারণে হোক, অ্যাসিডের ঘটনা কিন্তু অনেক কমে গেছে, এটা স্বীকার করতে হবে। তো এটার জন্য কি আমাদের আইন নাকি জনসচেতনতা, এই যে এখন যেই অবক্ষয়ের বৃত্তে আমরা ঘুরপাক খাচ্ছি, কোনটা বেশি সহায়ক হবে? আমার মনে হয় না আইনের ওপরে মানুষের অতটা আস্থা আছে, এবং কোনো সময় কোনো বড় পরিবর্তন আইনের কারণে হয়নি। তবে যদি একটা ভয় থাকে যে এরকম একটা আইন আছে, যেমন আপনি যে নারী নির্যাতন দমন আইন, যেমন অ্যাসিডটাও তাই ছিল, অ্যাসিড। এবং কিন্তু অ্যাসিডটার বিরুদ্ধে মানুষের জনমত অনেক প্রবল ছিল। দ্বিতীয়ত যে কারণে অ্যাসিড পাওয়া যেত সেটার উপরও নিয়ন্ত্রণ করা হয়েছিল। এটা সারা বিশ্বব্যাপী বাংলাদেশের মুখে কালিমা ঢেলে দিয়েছিল। তো অতএব সরকার সচেষ্ট, ওটা কিন্তু বেশ কমে গেছে। জিরোতে না, আপনাকে ছাড়বো আমি, এটা আপনি বলতে পারবেন। কিন্তু বিষয়টা যেটা সেটা দাঁড়াচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের সমাজের, আমাদের দেশটাই দুটো ভাগে, বড় ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে রাষ্ট্রিক দেশ, আর একটা হচ্ছে এই সামাজিক দেশ। তো আমার কাছে মনে হয় যে এই সামাজিক দেশটা রাষ্ট্রিক দেশের চেয়ে অনেক সবল, এবং এখান থেকে যেসব প্রচেষ্টাগুলো হয় সেগুলো অনেকাংশেই সফল হয়। এবং এইটা যদি আমরা ভাবতে থাকি বারবার যে সরকার এসে কিছু করে দেবে, রাষ্ট্র এসে করে দেবে, গভর্নমেন্ট এসে কিছু করে দেবে, অন্যান্যরা এসে করে দেবে, আমাদের সমস্যা হয় যে তাদের তো সীমিত ক্ষমতা। আমরা এটা ভাবতে পারি না যে আমাদের রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা সীমিত, সেদিক থেকে আমাদের সমাজের ক্ষমতা অনেক বেশি। এবং কিন্তু সেই ক্ষমতাটা ব্যবহার হচ্ছে কিনা ঠিক মতো, না, আমার মনে হয় ব্যবহার না করলে এতক্ষণ আমরা এই টেলিভিশন স্টেশনে এসে পৌঁছাতে পারতাম না। এটা একটা আশার কথা। কিন্তু যেটা হচ্ছে, আমার মনে হয় যারা গবেষক আছেন এই বিষয়ে, যারা গবেষণা করেন, যেমন সাদেকা আপা আছেন, সেটা হচ্ছে যে আপনি যদি বিশ্বের সঙ্গে তুলনা করেন, আমার দেশের অবস্থা কিন্তু এতটা খারাপ না। আমাদের খুব জঘন্যভাবে ঘটনাগুলো ঘটে, কিন্তু আমি তো আন্তর্জাতিক পত্রিকা পড়ি, আমি আন্তর্জাতিক পত্রিকা পড়ে আমি আপনাকে 10টা খুনের ঘটনা বলতে পারবো গত ধরেন কয়েক মাসে হয়েছে, এবং অত্যন্ত নৃশংস। বাচ্চাকে মেরে ফেলেছে, ওদের যেহেতু পরিবার ভাঙছে, ওদের ওই স্বামীরা যখন স্ত্রীরা বলে যে আমি চলে যাব বা ইত্যাদি করব, বাচ্চাদেরকে মেরে ফেলে। আমাদের আশঙ্কার জায়গাটা কিন্তু ওখানে, যে আমরা ওদের এই খারাপ প্রভাবগুলি আমাদের উপর পড়ছে, এবং সেটা আমাদের দেশে আশঙ্কার জায়গাটা সেটা আমাদের দেশে হবে। কিন্তু যেটা হওয়া দরকার যে ওদের দেশেও একটা কিন্তু সুস্থির একটা অংশ তৈরি হচ্ছে। যেমন ওদের দেশে যে অর্থনৈতিক কারণেই হোক, ওদের যৌথ পরিবার, এটাকে যৌথ পরিবার বলা উচিত না, একসাথে থাকছে অর্থনৈতিক কারণে,
বাবা মারা বাচ্চাদের সঙ্গে থাকছে, দীর্ঘদিন ধরে থাকছে, এই দায়িত্ব প্রবণতা আসছে, এই বিভাজনটা আমাদের দেশেও হবে। এবং আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা না, যে কোনো ইউনিভার্সিটিতে আপনি যদি দেখেন নেশাখোর আছে, মাদকাসক্ত, কিন্তু মাদকাসক্ত কতজন আছে এটা আমাদের বলা উচিত। আমরা মাদকাসক্তটা বলি, কিন্তু বলি না যে এটা তো সবাই তো মদ খায় না, সবাই তো ইয়াবা ড্রাগস খায় না। কিন্তু দেখেন, আপনি যদি ইয়াবা যারা ব্যবসা করে আপনি তাদের দেখবেন উপরের দিকে আছে বড় বড় ক্ষমতাবানরা, আর নিচের দিকে আছে তাদের কাজ পাচ্ছে না। একটা ইয়াবা বিক্রি করে 150 টাকা লাভ পাওয়া যায়। আমাকে ইয়াবা ওরা বলছে ফেন্সিডিলও তাই, এক বোতল বিক্রি করলে তাদের 150 টাকা এখন কম হয়ে গেছে, ইয়াবা বেশি হয়ে গেছে, এবং ইয়াবা ঝামেলা কম, বিক্রি করার সুবিধা। তো এইটা তো আর আইন শৃঙ্খলার বিষয় না, এটা তো আমাদের দেশের অর্থনৈতিক একটা এটা বিষয়, এবং এরকম মানুষ, প্রান্তিক মানুষ এটা করবেই। জি জি জি, ডক্টর সাদেকা হালিম, না আসলে আমি আফসান ভাই একটা ভালো কথা বলেছেন যে অর্থনৈতিক বিষয়, না অর্থনৈতিক বিষয়, হ্যাঁ সেখানে আমি যাচ্ছি যে আসলে আমরা যে ধরনের অপরাধ দেখছি সেখানে আপনি দেখবেন যে এখানে একটা শ্রেণীর একটা ব্যাপার আছে। উচ্চবিত্ত পরিবারের মধ্যেও কিন্তু প্রচুর অপরাধ হচ্ছে, অর্থাৎ ভিতরে তাদের গৃহের অন্তরালে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, এবং তারা ইজ্জত বা অনারটাকে রক্ষা করার জন্য সেটা সামনে নিয়ে আসছে না। মধ্যবিত্ত সমাজে সেটা কিছুটা সামনে চলে আসছে, আর নিম্নবিত্তটা একেবারেই আমরা ওপেন হয়ে যাচ্ছে, কেননা এখানে রাগ ঢাকের কোনো বিষয় নেই, সেটা চলে আসছে। সেই জন্য কিন্তু যে ধরনের সহিংসতার কথা একটু আগেই নূর খান ভাই বললেন যে উনি দেখছেন যে পরিবারগুলোর মধ্যে এখন অন্য ধরনের সহিংসতা আসছে, এবং এখানে একটা তথ্য প্রযুক্তি আমরা অবশ্যই চাচ্ছি যে আমরা এখানে আমরা অ্যাডভান্স করি, আমরা আরো বাড়ি, আমরা ভালো করি, কিন্তু প্রযুক্তির কিছু তো অপব্যবহার হচ্ছে, যেটা ইন্টারনেট ক্রাইম বলা হচ্ছে, যে আমরা অসংখ্য সাইবার ক্যাফে হয়েছে ঢাকা শহর বলেন আপনি, ছোট ছোট আমি মফস্বল এলাকাতে এবং উপজেলাতে যেও আমি দেখেছি যে সেখানে আর কিছু না থাকুক একটা সাইবার ক্যাফে তো না, যে ছোট ছোট কম্পিউটার দিয়ে আপনার আছে। তো সেটা যে দেখছে যে এটা খুব মানে এটাকে রেগুলেটেড ওয়েতে না, অর্থাৎ কোন বয়সের ছেলে মেয়ে দেখছে না দেখছে, বা বাবা মারা যারা নিরক্ষর বলবো আমি বলবো তাদের নলেজ আছে কিন্তু তারা হয়তো নিরক্ষর, তারা বুঝতে পারছে না যে তার ছেলেমেয়েরা কি দেখছে। এটা আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক, সবার হাতে মোবাইল আছে, আমাদের এখন 8-9-10 কোটি লোকের হাতে মোবাইল ফোন আছে, 17 কোটি মানুষের মধ্যে। মোবাইলের মধ্যে আপনি দেখবেন যে আমি যেহেতু সমাজবিজ্ঞানে পড়াই, যে আমি শুনি যে সেখানে যে পর্ণ যেটা বানানো হচ্ছে সেটাকে নাম দেওয়া হচ্ছে রমনা, কোনোটাকে নীলক্ষেত, কোনোটাকে পার্লামেন্ট ভবন, এটা কিন্তু সবাই মিলেই দেখছে, বাড়ির বড় সাহেব থেকে শুরু করে তার ড্রাইভার পর্যন্ত দেখছে, তার বাবুর্চিও দেখছে, তার বাড়ির ছেলেও দেখছে। তো এই জিনিসগুলোতে তো আমাদের কাদের দায়িত্ব ছিল? আপনারা সবাই খুব মানে পরিবারের উপরে একটা আমরা বলছি, আমি এখান থেকে একটু সরে দাঁড়াতে চাই যে পরিবারের সংজ্ঞাটাও কিন্তু এখন বাংলাদেশে বদলে গেছে। এখন অসংখ্য পরিবার আছে যারা সেপারেটেড, সিঙ্গেল পরিবার, সিঙ্গেল ফাদার, সিঙ্গেল মাদার, অথবা ডিভোর্সি, যেটাই হোক এটা তো পরিবার। আপনি বলতে পারবেন না যে শুধু স্বামী স্ত্রী একসাথে আছে এটাই পরিবার, হ্যাঁ, এবং তারা এটাও বাড়ছে। এটা বাড়ার কারণ হচ্ছে যে নারীদের ক্ষমতায়ন হচ্ছে, তারা চাকরি বাকরিতে চলে আসছে, তারা তাদের দাবি দাওয়া নিয়ে তারা সোচ্চার হচ্ছে, যেটা হয়তো পিতৃতান্ত্রিক সমাজে না। আপনি এটা বলতে পারেন না, না আমি বলবো যে নির্ভরশীল থাকছে না। সহনশীলতার কথা না, সহনশীলতা তো পুরুষকেও হতে হবে, তাকেও ধৈর্য ধরতে হবে, তাকেও একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় যেতে হবে, সেটা আমার তো অন্য ডিবেট। কিন্তু পরিবারটাকে শুধু আমরা এখানে আক্রমণ করতে পারি না। স্কুলে কি শেখানো হচ্ছে, স্কুলে যখন যায় ছেলেমেয়েরা, ক্লাসরুমে আপনি দেখবেন যে একটি নারী শিক্ষকই কিন্তু একটি সন্তানকে বলছে, ও তোমার মা চাকরি করে, তোমাকে সময় দিতে পারছে না। এটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব সেই শিশুটির উপর পড়ছে। সে নিজেও কিন্তু চাকরি করছে, তার বাচ্চা হয়তো বা কিন্ডারগার্টেন আছে, সে কেন এই ধরনের একটা কথা একটা বাচ্চাকে বলবে? আমাদের আসলে আমরা যেটা হচ্ছে যে আমরা পরিবর্তন হচ্ছি, আমরা চাকরিতে আসছি, ছেলে মেয়ে নারী পুরুষ উভয় পাশাপাশি কাজ করছি সর্বক্ষেত্রে, গার্মেন্টস থেকে শুরু করে আপনার ধানের ক্ষেত্রে, কিন্তু মানুষ কাঠামোটা এখনো আমরা দেখছি নারীকে একটা অবজেক্ট হিসাবে এইভাবেই। আরেকটা বিষয় এখানে আসা এই যে মানুষ কাঠামোর কথাটা আপনি বললেন, নারীকে অবজেক্ট হিসেবে দেখা, এটা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে দেখা হয়। আরেকটা বিষয় আমি একটু টাচ অন করতে চাই, হয়তো আপনি পরবর্তী ইয়েতে আসবেন, সেটা হচ্ছে যে যারা এই অপরাধটাকে দেখার বিষয়, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ বা কোর্ট এবার সালিশ
বা এনজিও কর্তৃক চালিত সালিশ, মানে any form of, যেমন আইন ও সালিশ কেন্দ্র আমি জানি, আমরা যখনই কোনো কেস আমরা হাতে পাই আমি সবসময় রেফার করি যে আচ্ছা ব্লাস্টে চলে যাও, আইন ও সালিশে যাও বা বিএনডব্লিউতে যাও, আমরা জানি যে ওনারা সাহায্য করবেন, কিন্তু ওনাদের ক্যাপাসিটিটা কম। এখানে সরকারি সাহায্য যে নাই তা নয়। আপনারা আরেকটা কথা বলেছেন রাজনৈতিক অস্থিরতা, আমি এটা পুরোটা মানতে রাজি নয়। আমরা জাস্ট এখানে ঈদ পালন করলাম, দুর্গাপূজা একই সাথে হলো। যদি রাজনৈতিক অস্থিরতা এতই থাকতো তাহলে কিন্তু শান্তিপূর্ণভাবে আমরা ঈদ এবং দুর্গাপূজা পিঠাপিঠি ঈদের আমরা আগে পালন করতে 3 জনকে পারতাম না। পুড়িয়ে মারার না, সঙ্গে তো রাজনীতি নেই। রাজনৈতিক কোনো অস্থিরতা এটা যোগসাজশ নাই এটার সাথে। আজকে একটা ডেটা আপনাদের ন্যাশনাল নিউজে আসছে, একটা গণমাধ্যমে আমি দেখেছি যে বাংলাদেশে প্রতি মাসে আপনার প্রায় 2500 শ্রমিক লাশ হয়ে ফিরছে দেশের বাইরে। তো তারা কিভাবে মারা যায় সেটা তো আমরা জানি না। তারা কি অপরাধ করে মারা গেছে না তারা অ্যাক্সিডেন্টাল ডেথ, এইটাও কিন্তু দেখার বিষয়। অর্থাৎ সারা বিশ্বটাই কিন্তু অস্থির। শুধু বাংলাদেশকে একটা বিচ্ছিন্ন গ্রাম ভেবে আমি যদি ভাবতে শুরু করি যে বাংলাদেশই অস্থির হয়ে পড়েছে, সেটা ঠিক নয়। এই অস্থিরতাটা আমাদের মধ্যে আসছে। এই জায়গাটা আমার মনে হয় যে আমাদেরকে আসলেই কনস্ট্রাকটিভলি ডিল করার বিষয়, একটু নজর দিতে হবে। জননুর খান, একটা হচ্ছে এখন তো আরো মানে নতুন নতুন কৌশলে অপরাধগুলি হচ্ছে, যেমন আপনার ফেসবুকের মাধ্যমে যে ঘটনাগুলো ঘটছে, যদি আমরা গত 1 বছরের বিবেচনাটা করি, যে গত 1 বছরে রামু থেকে শুরু করে 1-1.5 বছরে রামু থেকে শুরু করে সর্বশেষ আপনি বলতে পারেন যে এর ভিতরে কুমিল্লা, তারপরে সম্ভবত বরিশালেও এরকম একটি ঘটনা ঘটেছে। তো এখানে যেটা আমরা লক্ষ্য করছি যে ফেসবুকে সাধারণত নারীদেরকে বিব্রত করা অবস্থায় ফেলানো হয়, আর হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো মোবাইল কিছু ফোনে যে জিনিস ছবি ইয়ে টবি করা হচ্ছে। ইত্যাদি এই সবকিছু মিলে মানে প্রযুক্তির একটা এবং অপব্যবহার দেখা যায় যে রয়েছে। নারীদেরকে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সামনে ফেলে দেওয়ার জন্য এই মানে প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে নতুনভাবে। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে যে হ্যাঁ, একটা হচ্ছে আমাদের দেশীয় খালি নারীকে না, ধর্মানুভূতি অনেক বিষয় নিয়ে সবকিছু কিন্তু মিলে, আমরা যে কোনো বিষয়ে অপব্যবহারটা কিন্তু দেখি। এটা কিন্তু যে কোনো রিসার্চে বিষয়ে- আসছে সবচেয়ে বেশি নারীদেরকে কিন্তু আপনার সবচেয়ে বেশি হচ্ছে। আক্রমণ করা হচ্ছে ফেসবুকে। সবচেয়ে বেশি নারী, তারপরে ধরেন মানসিকভাবে ধর্মীয় আমরা অনুভূতি আধুনিক হতে আছে, পারিনি। তারপরে না। অন্যান্য বিষয়গুলিও আছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্যও কিন্তু এগুলো তৈরি করা হয়, প্রযুক্তিকে ব্যবহার ব্যবহার করা করা হচ্ছে। তারপরে দেখেন যে পরিবারের ভিতরেও কিন্তু এই প্রযুক্তিকে ভিন্নভাবে ব্যবহার করে পরিবারের ভিতরেও কিন্তু কণ্ঠরোধ করার এক ধরনের চেষ্টা হয়। যেমন স্বামী তার স্ত্রীর ছবি ইন্টারনেটে দিয়ে দিচ্ছে, ধরেন এক ধরনের ছবি, যে ছবিতে স্ত্রী বিব্রত করার একদম অবস্থায় ব্যক্তিগত পড়বে, ছবি। হ্যাঁ। এবং সেটার কারণটাও আবার আছে। সেটার কারণ অর্থনৈতিক থাকতে পারে, অথবা নারীকে অবদমিত করে রাখার জন্য এই চেষ্টাগুলো হচ্ছে। তারপরে যেটা আমরা লক্ষ্য করছি যে পরিবারগুলো যখন ভেঙে যাচ্ছে, তখন যখন তারা এটিকে একটা সালিশের মধ্যে মীমাংসার চেষ্টা করা হয় বা একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করে, তখনও দেখা যায় যে ওই যে সময়টা সেটেলমেন্টে পৌঁছানোর জন্য যে সময়, সেই সময়ের মধ্যেও কিন্তু দেখা যায় যে দুই পরিবারের মধ্যে নানাবিধ সমস্যা তৈরি করে। এবং সর্বক্ষেত্রে দেখা যায় যে নারীকে কিভাবে অর্থনৈতিক দিক দিয়ে বঞ্চিত করা যায়, তার দেনা পাওনাটাকে না দিয়ে আমি কি করে পাশ কাটাতে পারি, এবং সেখানেও দেখা না, যায় আমরা খুব বেশি মানে পুরো বিষয়টা তো আর নারী কেন্দ্রিক না, অন্যান্য অ্যাসপেক্টও তো ওইটা আছে। আছে। তারপরে ধরেন এখন যে অবস্থাটা বিরাজ করছে, যে অপরাধের যে প্রবণতাগুলি দেখা যাচ্ছে অন্য সেক্টরগুলিতে, যেমন আমরা এই সাম্প্রতিককালে দেখলাম যে ব্যাংক ডাকাতি, এইটা সেইটা, এবং সেইটাকে কেন্দ্র করে খুন খারাপি, বা সেটাকে কেন্দ্র করে ডাকাতির সব হচ্ছে, ভাগাভাগি নিয়ে হচ্ছে। খুন খারাপি। এইটা একটা জিনিস যেটা খুব মানে চিন্তার বিষয়, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রথম হচ্ছে আফসান ভাই যেটা বললেন, আইনরক্ষী এবং বিচার, এটা নিয়ে আমরা পরের পর্বে আলোচনা করি, কারণ দ্যাট ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট সেগমেন্ট টু প্রিভেন্ট দিস থিং। দর্শক, আবার একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আরও একবার আমন্ত্রণ RSRM 24 ঘন্টা অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় সামাজিক অবক্ষয়, বাড়ছে হত্যাকাণ্ড। আমি আলোচনায় যাওয়ার আগে আমাদের ফেসবুকে কিছু কমেন্ট এসছে, একটু 1-2টা পড়ে নিই। ফিরোজ আহমেদ সরকার, যে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে জীবন দিতে হয় জনগণের, সে দেশে হত্যাকাণ্ড বাড়বে, তা কামানো সম্ভব না, তবে বিচার ব্যবস্থার উন্নতি প্রয়োজন।
মাসুদ রানা রাজনৈতিক, পারিবারিক এবং লোভের কারণে হয়, কারণ লোভ মানুষকে ধ্বংস করে দেয়। ফয়সাল আহমেদ শুভ এর জন্য দায়ী সম্পূর্ণ সমাজ ব্যবস্থা। জয় তানভীর প্রতিনিধিত্বশীল গণতন্ত্র ও সুশাসনের অভাব যতদিন থাকবে এই সমস্যা হ্রাসের কোনো সম্ভাবনা এবং কারণ নেই। ফিরোজ আহমেদ সরকার সামাজিক অবক্ষয় রোধ করতে হবে পারিবারিকভাবে, সামাজিক অবক্ষয় রোধ করতে হবে পারিবারিকভাবে। আর হত্যাকাণ্ড বাড়ছে ন্যায় বিচার না থাকার কারণে। আমি যদি শেষটা ধরে আলোচনা শুরু করি যে পারিবারিকভাবে রোধ করতে হবে অবক্ষয় এবং হত্যাকাণ্ড বাড়ছে ন্যায় বিচার না থাকার কারণে, আমি যেটা বলতে চাই এটা দিয়ে যে আমি যদি শিওর হই যে আমি একটা অপরাধ করার পর আমি শাস্তি পাবো না। মির্জাপুরের ঘটনা যদি আপনি দেখেন, জাহাঙ্গীর নামে একটা ছেলে বলা হচ্ছে যে সে এই ঘটনার মূল নায়ক, তাকে কিন্তু আমরা ধরতে পারিনি এখন। এরকম অসংখ্য অপরাধে, যেমন ব্যাংকে ডাকাতি নিয়ে আমরা আলোচনা করছিলাম, এক রাজা মিয়া ধরা পড়ছে, জামিনে বেরোচ্ছে, আবার সে বহল ভাঙছে। তো এই জাতীয় হত্যা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? যে বিচারহীনতা আমি বলবো না, বাট যথাসময়ে যথাযথ বিচার না হওয়ার কারণ অপরাধে উৎসাহিত করছে কিনা। সবসময় যেটা হয়েছে যে আমাদের দেশে যেহেতু আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, অতএব আপনি যখন একটা কোনো অপরাধ, আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি মনে হয় না। কারণ যদি আপনি ভাবেন আইনের শাসন হবে, তাহলে আপনি অপরাধ করার আগে চিন্তা করবেন যে আমার একটা আদালত ব্যবস্থা আছে যা আমার বিরুদ্ধে ব্যবস্থা চুরি করলে হাত কেটে দেবো এই ভয়েও কিন্তু আমি কিন্তু আমাদের দেশে আপনি দেখবেন না কখনো কেউ ভাবে যে আমি এটা করার পরে আমি জেলে যেতে বাধ্য। আমি বলছি না যে যারা খুন করছে, ডাকাতি করছে তাদের আইনের ভয় আছে, কারণ তাদের তো যোগসাজসেই অনেক সময় করে আইন শৃঙ্খলা। আমাদের দেশে বড় 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 লোকদের দেখেন, তারা যে পরিমাণ লুটতরাজ করেছে তাদের কারো শাস্তি হয়েছে। আপনি চিন্তা করেন এই যে ঋণ সন্ত্রাসী জিনিস যেটা, এটা ধ্বংস হয়নি 30 বছরে 40 বছরে বাংলাদেশের অর্থনীতি। আপনি তো জানেন এটা তো নিয়ে কথা বলে লাভ নেই যে আপনার অ্যাকাউন্টেবিলিটিহীন যখন আপনার অবস্থা হয়ে যায়। আমি যখন কানাডায় ছিলাম, আমার মনে আছে ওরা ওই শেখ সাহেবের যে হত্যাকারী একজন কর্নেল নাকি মেজর, আমি ঠিক জানি না, একজন ওখানে কানাডায় লুকিয়ে আছে, নূর, কর্নেল নূর, আমাকে টেলিভিশন থেকে ইন্টারভিউ করছিল। তো আমি বললাম দেখো তোমাদের অবস্থাটা যেটা হয়েছে যে এই লোক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমার দেশে, তোমরা তাকে ফেরত পাঠাবে না, মৃত্যুদণ্ড প্রাপ্ত হলে তাদের আইনে বলে ফেরত না। তো তাহলে ওরা বলছে যে we don't like a criminal and a murderer and a convicted criminal, but the law is above everything. ওকে আমরা so our law is not to send a person যে convicted হয়েছে তাকে ফেরত পাঠানো। ওইটাকে আমি মনে করি যে আইনের সাথে ওখানে এই জন্য ক্রাইম, এই ধরনের ক্রাইমটা কম হয়। যেটা হয় সেটা হচ্ছে সামাজিক ক্রাইম। মনে করেন আমার মেয়ে যে বিদেশে পড়াশোনা করছে, ও বললো যে লাইব্রেরির সামনে ছেলে আর মেয়ে মারপিট করেছে, 5 মিনিটের মধ্যে পুলিশ এসে ধরে নিয়ে চলে গেল। তো আমার দেশে আপনি চিন্তা করেন একটা পাড়ায় গিয়ে কেউ যদি আপনাকে মাইর দেয়, আপনি কার কাছে যাবেন? আপনি তো জানেন না কার কাছে যেতে হবে, আপনাকে মাইর লাগাতেই পারবে। জিল্লুর ভাইয়ের একটা গবেষণায় কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে লোকজন কিন্তু পুলিশের কাছে প্রতি বছর একটু কম যায়। না, ওই যে বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে, ওটা কি ওই দ্যাট প্রিভেইলস স্টিল নাও? এবং আমি মনে করি একটা অভিজ্ঞতা আমি বলি, সেটা হলো যে আমাদের বাসায় অনেক দিন আগে আমাদের জীবনের প্রথম টেলিভিশন কেনা হয়েছিল, সেটা চুরি হয়ে গেছিল। আমার স্ত্রী মহা আনন্দে গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করেছে। পুলিশ 3 দিন পরে যখন এসছে, আমি মানা করেছিলাম পুলিশের কাছে, 3 দিন পরে যখন এসছে টেলিভিশন তো পাওয়াই যায়নি। তার সঙ্গে সঙ্গে যে আমাদের যে কাজের মেয়েটা ছিল সে পুলিশকে দেখে পালিয়ে গেছে। ওই 18 গায়ে এরকমই, অতএব পুলিশের কাছে কে যাবে? ডক্টর সাদেক খান, আপনি কি মনে করেন অবস্থা এমনই? না, আমি সেভাবে দেখছি না। উনি কানাডার উদাহরণ দিয়েছেন, আমি নিজে কানাডায় উচ্চশিক্ষা গ্রহণ করেছি। আমি কানাডার সব লকে আসলে রেসপেক্ট করতে পারি না। একটা দিক হচ্ছে দেখেন যে আমি ওখানে অনেকগুলো মার্ডার দেখেছি, এবং আমি একটা বাঙালি ছেলেকে দেখেছি যে সে টেলিফোনের কর্ড পেঁচিয়ে তার স্ত্রীকে হত্যা করে, আমার বিল্ডিংয়ের পাশে ছিল। সে সিলেট থেকে ছিল সে পরিবারটি। যখন এটা বের হলো তখন ছেলের পরিবারের লোকজন এসে বলল যে তার ভাই মানসিকভাবে ঠিক নাই, প্রকৃতিস্থ নয়, সেজন্য সেই কাজটি করেছে। এবং কানাডায় কিন্তু এরকম একটা আইন আছে, যদি এটা কোনোভাবে প্রতিষ্ঠিত করা যায় তখন তাকে রিহ্যাবে দিয়ে দিল, সে কিন্তু সেই ক্রিমিনাল জাস্টিসের যেটা ওই মেয়েটার পরিবার পাওয়ার উচিত ছিল সেটা তারা আর পেল না, এবং এখন পর্যন্ত তারা পায়নি। সেই ছেলে সেখান থেকে ভালো হয়ে আরেকটা বিয়ে করে আছে। তাহলে সে তো সুখে শান্তিতে অবশ্য জানি না সে আছে কিনা। সেহেতু আমরা যে সারাক্ষণ সবসময় উন্নত বিশ্ব টেনে নিয়ে আসি, আমার কাছে এটা আমার কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য নয়, কারণ আমি আমার বাংলাদেশকে সেই জায়গাটাতেই দেখব। এটা ঠিক
যে আমরা যে সকল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিচার চাচ্ছি, বা আপনি একদম গ্রাম থেকে শুরু করেন না, যে সালিশ যেটা আছে সেই সালিশের জন্য কিন্তু এখন অনেক পরিবর্তন এসছে। বর্তমান সরকার যারা অতীতে ছিলেন তারা কিন্তু এখানে কোড অফ কন্ডাক্ট প্রচুর পরিবর্তন হয়েছে। আপনি যদি পৌরসভাগুলো ভিজিট করেন, মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড কমিশনার্স, এখানে কিন্তু আমি দেখেছি যে পুরুষ এবং নারী কমিশনার তারা কিন্তু অনেকেই রোল প্লে করে, They are empowered to do that. empowered to do that, এবং তারা কিন্তু নিজেদের অভ্যন্তরীণ তাদের নিজস্ব পন্থা দিয়ে তারা চেষ্টা করে এই ধরনের অপরাধগুলো দমন করার জন্য। কিন্তু যে বিষয়টি সবচেয়ে বেশি আমার দিকে আমরা দৃষ্টি দেওয়া উচিত, যে আমাদের যে আসলে অপরাধটা প্রাতিষ্ঠানিকরণ হয়ে গেছে, কিন্তু যারা ডিল করবে তারাও কিন্তু অপরাধটা কি করছে, তারা রিপ্রেস করার চেষ্টা করে অনেক অন্যভাবে। সেখানে দুর্নীতি অনেক বেশি এবং এটা দুর্বৃত্তায়ন হয়েছে এই জায়গাটাতেই। নাহলে বিচারের আমরা ব্যাপারটা। দেখেছি যে আমি সাধারণীকরণ করব না, আমরা নারায়ণগঞ্জে 7 মার্ডার দেখেছি, যেখানে আমরা র্যাবের উপরে অনেকভাবে আমরা জানি যারা অনেক সুন্দর সুন্দর কাজ করেছেন, গভর্নেন্সের ইস্যুতেও তারা ইয়ে করেছেন, মাদকের ব্যাপারে করেছেন, কিন্তু But ওই এক একইভাবে ঘটনায় তাদের তারা image- করেছে। তার মানে কি, যে তারা তো বিচ্ছিন্ন নয়, তারা যখনই জনগণের সামনে আপনি নগর পুলিশকে পুরলে আনবেন। দেবালয় রক্ষা পায় না, Right, এটা আমি মনে করি বাস্তবতা। নগরে আপনি যেটা বলবো যে নাগরিকের সামনে পুলিশকে আনতে হবে, র্যাবকে না, এবং সেই পুলিশের রিফর্মটা হয়েছে কিনা। আমি আরেকদিনে আপনাদের এখানে বলে গিয়েছি যে আমাদের 1861 সালের আইন নিয়ে আমাদের আইন শৃঙ্খলা 2014 বাহিনী তে আমরা আমরা চলছি। কাজ করছি, সেই রিফর্মটা এখন হচ্ছে না। আমাদের একটা আধুনিক পুলিশ বাহিনী দরকার, এবং সেখানে আমি মনে করি যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা খুব বেশি কোরেসিভ না হয়ে আমার একটা সোশ্যাল ফেস এখানে আনতে হবে, সোশ্যাল ডাইমেনশন আনতে হবে, But- এবং ডেলিভারেবল এমনভাবে করতে হবে, ডেলিভার করতে হবে যে নাগরিকরা সেটার উপর ডিপেন্ড করতে পারে এই সিস্টেমটার উপরে। জনাব নূর খান। আসলে আমি ওই জায়গাটায় ফিরে যেতে চাই যে বিচারহীনতার কারণে হত্যাকাণ্ড বা অপরাধ বেড়ে যাচ্ছে কিনা, উৎসাহিত হচ্ছে কিনা? উৎসাহিত হচ্ছে কিনা। তো আমরা যদি গত 10-15 বছর আলোচনায় খেয়াল করি তাহলে দেখব যে আমাদের বিচার ব্যবস্থা কিন্তু ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে। যেমন ধরেন এরশাদ শিকদারের ঘটনা আজ থেকে 15 বা 20 বছর আগে যেভাবে একটা আলোড়ন তৈরি হয়েছিল, এবং তারপরে অপরাধের ওই সময়কার কিন্তু অপরাধের মাত্রা অনেক কমে গিয়েছিল। পরবর্তীতে কিন্তু এরকম একটি ইনভেস্টিগেশন, এরকম একটি বিচার আজ পর্যন্ত আমরা দেখিনি। বরং আমরা যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে দীর্ঘসূত্রিতা একটা বিরাট কারণ হয়ে যাচ্ছে। বিচার পাওয়ার ক্ষেত্রে অনেক সময় লেগে যাচ্ছে, ফলে আবার তাড়াহুড়ো করলেও নাকি বিচার ঠিক হয় না। কিন্তু আমাদের যে সময়টা লাগায় দিচ্ছেন সেটি মানে আনএক্সপেক্টেড। মানে এত সময় যদি একটা বিচারের প্রার্থীর অপেক্ষা করতে হয় তাহলে কিন্তু সে নিজেই এক ধরনের ভিক্টিমাইজ হয়ে যাচ্ছেন এই ক্ষেত্রে। কারণ তার পয়সা যাচ্ছে, তার মানসিক টেনশন যাচ্ছে, সে সমাজে বিচার পাবে কি পাবে না, এই যে একটা টেনশন, এই দোলাচল, এটাও খুব ক্ষতির অনেক ক্ষতির কারণ। তারপর দেখেন আমরা যদি মনে করে থাকি রুবেলের ঘটনার পর, রুবেল মার্ডার পুলিশ কাস্টডিতে একটা কমিশন হয়েছিল, সে কমিশন অনেকগুলো সুপারিশ করেছিল এবং সেটার একটা বিচারের জায়গায় গিয়েছিল, কিন্তু তারপর কিন্তু আর সেটা নেই। আর আমরা যে অনেক সময় বলে ফেলছি, বাট ওটার তো বিচার হয়েছিল, কনভিকশন হয়েছিল, কিন্তু দেখেন পুলিশ convicted হ্যাঁ, হয়েছিল। তারপরে কিন্তু অন্য ঘটনাগুলোর হয়নি। আর নারায়ণগঞ্জের ঘটনা আসলে আমরা অনেক সময় বলে ফেলি যে র্যাবের একটি মাত্র ঘটনা। সরি, আমরা এটা নিয়ে কাজ করি, আমরা যদি গত 10 বছর 15 বছর র্যাবের জন্মের পর থেকে আমরা যদি দেখি কোনো ইউনিট বাকি নেই, কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা যথাসময়ে গুরুত্ব না দেওয়ার কারণে 7 খুনের মতো ঘটনা ঘটলো। আসলে র্যাব ছিল একটা বিশেষায়িত বাহিনী এবং এটাকে তাকে আসলে সাধারণ সাধারণ বোধহয় বিষয়গুলোর ভুলেছে। সাথে নিয়ে আসার কারণে আজকের এই খেসারত দিতে হচ্ছে। কারণ মনে রাখতে হবে র্যাবের ভিতর সেনাবাহিনীর লোকও আছে, পুলিশও একটা আছে। মিক্সড পুলিশ, আর্মি, নেভি, মানে all discipline forces are সবচেয়ে there. বেশি অবহেলা করলাম, যেটি আমাদের সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়েছে, সেটা হচ্ছে আমাদের বিচার বিভাগকে উন্নয়নের পাশাপাশি পুলিশের রিফর্ম, যেটা দীর্ঘদিনের দাবি, দীর্ঘ এটা কিন্তু কাজ হয়েছে। প্রচুর বহুল আলোচিত, বহুল কিন্তু ইয়ে, বাট কোনো এটা তো হচ্ছে না তো। কোনো সরকারি এই বিষয়টা নিয়ে গুরুত্ব দিয়ে সমাধানটা করছেন না। ফলে দেখা যায় এখনো রাজনৈতিক So নিয়োগ হচ্ছে। we need a proper policing, যেটা আমাদের এখানে বোধহয় আমার যেটা মনে হয়, আমরা- এবং আমরা যে গবেষণায় যেটা আমি একটু বলি যে আমাদের রাষ্ট্র যেভাবে আমরা টিকিয়ে রেখেছি যে সুবিধাভোগী কিছু মানুষের জন্য, সেটাই তো ভেঙে পড়তে পারে যদি আমরা পুলিশের রিফর্ম করি।
পুলিশ রিফর্ম তো কারো না কারো স্বার্থে হচ্ছে না। দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমরা এটা নিয়ে আলোচনা করব, আরো কিছু প্রাসঙ্গিক বিষয় চলে আসবে। এ পর্যায়ে দর্শক একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ RSRM 24 ঘন্টা। আমাদের আজকের আলোচনার বিষয় সামাজিক অবক্ষয় বাড়ছে, হত্যাকাণ্ড। আমাদের এটা শেষ পর্ব, আমি মানে আমরা যে র্যাপ আপ করবো আর কি, যেভাবে অন্যভাবে বললে তো। যারা আফসান চৌধুরী, আমি জানতে চাচ্ছি যে আমরা যে আলোচনাটা করছি আমাদের রিমেডিটা কোথায়? আমরা আলোচনা করেই যাচ্ছি। আপনি যেমন অফ স্ক্রিনে বলছিলেন যে আবেদন করব কার কাছে, করে কি লাভ? আমি ইতিহাস পড়াই এবং এটাই হচ্ছে প্রধান পড়ানোর বিষয়। আমি মনে করি যে আমাদের এই অবস্থা কিন্তু প্রথম না, আমাদের এইটাই প্রধানত আমাদের এই অবস্থা। আমরা রাজনৈতিকভাবে 2000 বছরেও কোনোদিন সুস্থির ছিলাম না। আমরা সবসময় বিদেশিদের অধীনে ছিলাম এবং আমাদের নিজেদের আত্মবিশ্বাস নাই। যেখানেই আমরা নিজেরা একটু ক্ষমতা যাওয়ার চেষ্টা করি, সে আপনি পাল যুগের আসার আগে মাৎসন্যাম যদি দেখেন আর আজকের এই যে ব্যবস্থা আছে, আমাদের পক্ষে সমাজভিত্তিক রাষ্ট্র এই ধারণাটা আমাদের বিদেশিরা যেহেতু রাষ্ট্রবিজ্ঞান তৈরি করেছে, তারা আমাদেরকে বারবার রাষ্ট্র কাঠামোর যে পশ্চিমা যে কাঠামো আছে সেটাই বলে। আমার দেশে রাষ্ট্র, সরকার ভিত্তিক রাষ্ট্র কোনোদিন সফল হবে না। আমাদের দেশে সমাজে ফিরতে হবে, ওটাই আমাদের স্বাভাবিক অবস্থান। এবার প্রাচ্য তো পাশ্চাত্যকে অনেক কিছু দিয়েছে, আপনি যদি প্রাচীন কথা বলেন, কিন্তু তারা রাষ্ট্র দেয়নি। রাষ্ট্র জিনিসটাও একেবারে অন্যভাবে। এবং আমরা যখন বলি যে পুঁজিবাদকে গালি দিয়ে দিই, পুঁজিবাদ অবধারিত, পুঁজিবাদ হচ্ছে ইতিহাস। এখন পৃথিবীতে আর কোনো ব্যবস্থা নেই পুঁজিবাদ ছাড়া, এটাকেও আমরা গালি দিই। এবং বিশেষ করে আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে একটা পুঁজিবাদ ঘৃণা তৈরি হয়েছে। বাজার জিনিসটা খারাপ, একটা শব্দ তৈরি হয়েছে, আপনি দেখেন কর্পোরেট। আমাদের যেটা যদি সরকারের কাছে চাই, সরকার তুমি কিছু করো না, কিন্তু এই যে বাজারগুলো আছে, বিভিন্ন ধরনের বাজারগুলো আছে, এগুলো নিয়ন্ত্রণের সুষ্ঠুভাবে চালাবার একটা আইন তৈরি করো। এই সরকার কেন, যে কোনো সরকার, সেই আইনগুলো আমাদের এই অবক্ষয় রোধে কি সহায়ক হবে? হ্যাঁ, সেটা আমরা যদি অবক্ষয় কমে, সেটা তো আমাদের কাছ থেকে করবে। আপনি তো একটা সেলফোন হাতে দিয়ে বলতে পারবেন না যে না সেলফোন ইউজ করো না, সেটা কোনো বিষয় হবে না। সে নতুন একটা পরিবার তৈরি হতে পারে, নতুন ধরনের হতে পারে। কিন্তু সরকারের দায়িত্বটা কি? সরকারের দায়িত্ব হচ্ছে রেগুলেশন। সেই ধরনটা ইতিবাচক হবে বলে আপনি মনে করেন? যদি আমি মনে করি না, ঠিক হয়, তবে আমি মনে করি যদি আমাকে কেউ বলে তা আমি বলবো এটাই, রেগুলেশনটা তৈরি করো। আচ্ছা, ডক্টর সাদেক হালিম, আমাদের শেষ পর্ব। ধন্যবাদ। আসলে আমার মনে হয় যে বিষয়গুলো অনেকগুলো দিক থেকে দেখা উচিত। একটা হচ্ছে যে প্রশাসনিকভাবে যেটা সরকারের কথা আমরা যদি বলি, তাহলে প্রশাসনিক জায়গাটি বাংলাদেশে আসলে এখন যেভাবে প্রশাসনিক কাঠামোগুলো কাজ করছে, আমার কাছে মনে হয় যে একটা বৈরী মনোভাব, মানে যারা সমাজে আছেন, সমাজের সাথে প্রশাসনিক কাঠামো একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। সমাজ বলতে আমি বলবো যে কাছে ছিল, আরো দূরত্বটা বাড়ছে। দূরত্বটা কেন বাড়ছে? যে আমাদের কথাবার্তা শুনলে ওনারা মনে করেন যে আমরা হয়তো বা বইয়ের পুস্তকে পড়ালেখা কথা বলে যাচ্ছি। এটা সমাজে যে ঘটনাগুলো যে ঘটছে, কবে কাছে ছিল, হ্যাঁ কবে কাছে ছিল, কিন্তু এই জায়গাটায় এটাও ঠিক যে দূরত্ব বাড়লেও কিন্তু দূরত্ব হ্রাসের চেষ্টাও যে করছে না তাই না। এখন যে নতুন প্রজন্মে যারা আসছে প্রশাসনিক কর্মকর্তা হিসাবে, তাদের কিন্তু মানুষ কাঠামো অনেক পরিবর্তন হয়েছে, কারণ আমার কাজ করার সুযোগ হয়েছে এদের সাথে, আমরা দেখেছি। আর একটা বিষয় হচ্ছে যেটা যে রাজনৈতিক সংস্কৃতি, এখানে রাজনৈতিক সদিচ্ছার খুবই মানে জরুরি আমি মনে করি। যেখানে রাজনৈতিক সংস্কৃতিতে যেটা বলবো যে গণতান্ত্রিক চর্চা প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে করতে হবে এবং যে যার কথা বলতে পারবে। এখন আমি যদি কিছু বলা মানে আমি আর এক দল হয়ে যাচ্ছি বা আমি তার বিরুদ্ধে চলে যাচ্ছি, আমি কোনো বস্তুনিষ্ঠ সমালোচনা করতে পারবো না, আমি আমার আত্মসমালোচনা করতে পারবো না। আমার মনে এটাতে বাঙালিরা আমরা শ্রেষ্ঠ পুরস্কার পাবো। এবং এটা আপনি পরিবারের মধ্যেও দেখবেন, আপনি দেখবেন যে পরিবারে বাবা মারা মনে করে যে ছেলেমেয়েরা তাদের বিরুদ্ধে কিছু বলতে পারবে না, কিন্তু যদি বস্তুনিষ্ঠভাবে বলতে পারেন। আপনি বলছেন যে সমালোচনা সহ্য না করার যে আপনি আপনার পার্টনারের সাথে, আপনি আপনার স্ত্রীর সাথে বা আপনি তার হাজব্যান্ডের সাথে বা আপনার পার্টনারের সাথে, আপনার বান্ধবীর সাথে
কেউই এখন কেমন যেন একটা মানে আপনার সহনশীলতাটা, ধৈর্যটা চলে যাচ্ছে আমাদের। এটার সাথে বাজার অর্থনীতি, পুঁজিবাদের যেমন ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিকও আছে। আমরা একটা কম্পিটিশনের মধ্যে আছি, আমাদের কনজিউমার সোসাইটি, আমার সব কিছু পেতে হবে, থাকতে হবে। এইটা আমাদেরকে অস্থির অনেক বেশি করেছে, যেটা আমার মনস্তাত্ত্বিক জগতেও প্রভাবটা যার নিয়ে কারণে আসছে। অনেকগুলো ঘটনা ঘটছে। নূর খান, আমি একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে সামাজিক সংস্কার যেটা, সেটা যদি না করা যায়, বা সামাজিক শক্তির যদি উত্থান না ঘটে, বা সমন্বয় যদি না করা যায়, তাহলে আজকে যে দুর্বৃত্তায়িত রাজনীতি বলেন বা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা বলেন প্রশাসনিক, এইটি আমাদেরকে আসলে আরো অতল গহ্বরে নিয়ে যাবে। আমাদেরকে তো হোয়াট ইজ দ্য রিমেডি? আমরা খালি নিয়ে যাবে। এখানে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আদর্শিক একটা ভিত্তি তৈরি করা রাজনীতিতে, এটা হচ্ছে জরুরি। সেটা তো খুব মানে দীর্ঘমেয়াদী কাজ বলতে হয়। মানে আমরা এক কথায় কিন্তু মানে খুব শর্টকাট ওয়েতে আমাদের মনে হয় মানে বেঁচে থাকার সম্ভাবনা কম। আমরা কি অনেক যেমন কিছুই ধরেন জানি? আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে অনেক সময় আমাদের রাজনীতিবিদরা বা ক্ষমতা যারা থাকেন তারা শর্টকাট পথটা বেছে নেওয়ার পক্ষে বেশি থাকে। এরশাদ শিকদারের ঘটনার যেমন একটা সময় নিয়ে ইনভেস্টিগেশন করা, সেটাকে নিয়ে আদালত, আপনি কি বলতে ওখানেও ধৈর্য কমে গেছে আমাদের? সর্বক্ষেত্রে ধৈর্য কম। দেখেন সেই জায়গার থেকে আজকে যে যা অনেকগুলি ঘটনা আমরা লক্ষ্য করছি আইনের বাইরে যে ঘটতেছে, আপনি যদি গোড়া খোঁজেন তাহলে দেখবেন নির্দেশনা অত কিছু বুঝি না, অবস্থার উন্নতি করতে হবে। যাকে নির্দেশ দিচ্ছে সে তখন তার ইচ্ছা মতো শর্টকাটেই Shortcut আফসার যদি এই শর্টকাটটাই কি আমাদের এত আমি যেহেতু আবার ফিরে যাই, আমি রাষ্ট্র ব্যবস্থা যেটা আমাদের দেশে প্রতিষ্ঠিত, এটা সফল হয়েছে এরকম কোনো সূচক আমি পাই না। এবং সেই কারণে আমি মনে করি আমরা টিকে আছি আমাদের সমাজের জন্য। আমরা বলছি যে তারা ড্রাগ খায়, নেশা করে, পরিবার ভেঙে যাচ্ছে, শেষ পর্যন্ত কিন্তু এইটাই তো আমাদের সমাজটাই রাষ্ট্রকে টিকিয়ে রেখেছে। আর একটু ভালোভাবে টিকিয়ে রাখার জন্য আমার মনে হয় সমাজের আর রাষ্ট্র, এবারে গতবার যখন ঝামেলা বিএনপি জামাত ইসলামী ঝামেলা হচ্ছিল, আপনি যদি দেখতেন মানুষ কিভাবে টিকে থেকেছে। মানুষ তো বিএনপি জামাত ইসলামের লড়াইটা যদি সাধারণ মানুষের সাথে হয়ে থাকে, তো সাধারণ মানুষ এই লড়াই জিতেছে। পুলিশের উপরে নির্ভর করে লড়াই জেতেনি, মানুষ যে করে হোক তার গন্তব্যে পৌঁছেছে, যে করে হোক পরিবারকে টিকিয়ে রেখেছে। আমি মনে করি যে যেহেতু আমি রাষ্ট্রের ব্যাপারে আমার আগ্রহ নিতান্তই কম, সেইখানে আমি কি কোন দিকে গেল সেটা রাষ্ট্র করবে। রাষ্ট্র কোন দিন আমার কথা শুনেছে? বাংলার ইতিহাসে রাষ্ট্র কোনো দিন সাধারণ মানুষের কথা শোনেনি। আমাদের রাষ্ট্রের উৎপত্তিও হয়েছে বাইরের মানুষের হাত থেকে, সে একেবারে আদি যুগে। অর্থাৎ আমাদের সমাজটাই হচ্ছে আমাদের সাফল্য। তো আমাদের সমাজের দিকে আমার মনে হয় থাকে, আমাদের সমাজকে সফল করা দরকার। আমি মনে করি যে আসলে আমাদের যে অপরাধ, যেটা আজকে মূল বিষয়, সেখানে আমরা খুব প্রিভেন্টিভ, কিউরেটিভ এইসব দিকে যাচ্ছি, কিন্তু আমরা রুট কজে যাচ্ছি না। আজকে আমরা দেখেছি যে একজন এমপিকে দুদকের মাধ্যমে তাকে জেলে পাঠানো হয়েছে এবং সে জামিনের জন্য আবেদনও করেছে, হয়তোবা সে জামিন পেয়েও যাবেন। কিন্তু আপনি যদি কক্সবাজারে যান, ওখানে আমরা অনেকেই যাই, বেড়াতে যাই, পর্যটন ডিস্ট্রিক্ট, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি কক্সবাজারে দেখবেন যে এই মাদকের কি ধরনের ছড়াছড়ি অন্যান্য ডিস্ট্রিক্টে, সারা বাংলাদেশে, ওইসব এলাকা থেকে। ইস্যুটা হচ্ছে যে রুটটা কোথায়, এই সিন্ডিকেশনটা কোথায়, এবং এটা অবশ্যই খুবই ক্ষমতার যন্ত্রের সাথে বা রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের কিছু কিছু লোকের সাথে, যন্ত্রের সাথে জড়িত। এই জায়গায় যদি আমরা না টাচ করতে পারি, যেটা খুবই সেন্সিটিভ এবং খুবই রিস্কি, খুব চ্যালেঞ্জিং, ওই জায়গাটা সবচেয়ে জরুরি যে জিনিসটা কাজ করা, সেটা হচ্ছে যে আমাদেরকে একেবারে রুটটা খুঁজে বের করা এবং সেই জায়গা থেকে আমাদেরকে পরিকল্পনা। আমরা কি এই 44 বছর পরে রুট খুঁজেই বেড়াবো? স্বাধীনতা আরো কত বছর খুঁজে বেড়াবো না, যদি কিনা খুঁজে বেড়াবো কেন, রুট আমরা জানি। সেটা আমরা কেন, আপনি যেটা বললেন যে সমাজ, তো আমরা সমাজ কেন যদি শক্ত না হতো, আমি 71-এর নিয়ে গবেষণা করি, এটাই আমার গবেষণার ক্ষেত্র। এবং আমি দেখি যে মানুষ ওই 71, চিন্তা করেন একটা মানুষের একটা এলাকায় খাওয়া শেষ হয়ে গেছে, মানুষ টিকে থেকেছে কি করে? আমাদেরকে রাষ্ট্রকে শেখাতে হবে না। মুজিবনগর সরকার আর বাংলাদেশ যদি দেশ দেখেন আপনি, বাংলাদেশ বড় অনেক সবল ছিল, ওটাই বাংলাদেশকে তৈরি করেছে। আমার কোনো দ্বিধা নেই। আমরা আশা করি যে সেই রুট যা খোঁজা যাদের দায়িত্ব, তারা সেই দায়িত্বটা পালন করবেন, অন্যথায় সমাজ কোনো না কোনো সময় সেই দায়িত্ব পালনে এগিয়ে আসবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি।
দেখা হবে আগামীকাল RSM 24 ঘন্টা অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।